ক্রিমিনাল জাস্টিস এমন একটা সিরিজ যার নিজস্ব একটা আলাদা ফ্যানবেস মানে ভক্তগোষ্ঠী আছে। এই একই কথা পঙ্কজ ত্রিপাঠীর ক্ষেত্রেও প্রযোজ্য, তারও নিজস্ব একটা আলাদা ফ্যানবেস রয়েছে। আর এই দুটো ফ্যানবেসের জন্য এই সিরিজটা দ্বিগুণ মজার। এই কেসটাও বেশ আকর্ষণীয়, আর তার উপর পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়, এর কথা তো আর বলার অপেক্ষা রাখে না। ক্রিমিনাল জাস্টিস ফ্র্যাঞ্চাইজির এটা চতুর্থ সিজন, যেখানে দুর্দান্ত কোর্ট ড্রামা এবং স্টোরি প্লটের উন্মোচন মাইন্ড ব্লোয়িং লেভেলের হয়ে থাকে। সাসপেন্সের খাজানা আমরা এখনও পর্যন্ত আগের 3টি সিজনে দেখে এসেছি, আর সেই একই কাজ, সেই একই আমেজ সিজন 4ও ধরে রেখেছে। যাই হোক, এই ভিডিওটা তাদের জন্য যাদের কাছে সময়ের অভাব থাকে, যাদের এক্সপ্লেনেশন শুনতে এবং দেখতে বেশ ভালো লাগে। তো আসুন বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি পঙ্কজ ত্রিপাঠীর ক্রিমিনাল জাস্টিসের সিজন 4কে। ভিডিও শুরু করছি, কিন্তু তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে সেট করে দিন, যাতে আপনারা এই ধরনের লেটেস্ট আর ফ্রেশ কন্টেন্ট পেতে থাকেন। তো ক্রিমিনাল জাস্টিস সিজন 4-এর শুরুটা হয় মাধব মিশ্রকে দিয়ে। তিনি তার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছেন। এরপর আমরা মাধব মিশ্রর এক সহকর্মী আইনজীবীর একটা কেস দেখতে পাই। সেখানে মাধব মিশ্র তাকে সাহায্য করেন, আর এই কাজটা বেশ ভালোভাবে করে ফেলেন, যার ফলে মাধব মিশ্র এখানে একটা গাড়ি উপহার হিসেবে পান। সেই গাড়িটা বেশ দামি ছিল, আর মাধব মিশ্র মোটেই ভাবেননি যে তিনি এত দামি একটা গাড়ি উপহার হিসেবে পেতে পারেন। এটা দেখে তার সহকর্মী আইনজীবী আর তার স্ত্রীও খুব খুশি হয়েছিলেন। এরপর আমরা একজন বাড়ির কাজের লোককে দেখতে পাই, যার কাজে যেতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তিনি খুব তাড়াহুড়ো করছিলেন। এরপর তিনি মাছ কিনতে যান আর তাড়াতাড়ি করে বিল্ডিংয়ে পৌঁছে যান। আর যখন সেই কাজের লোকটি নিজের বিল্ডিংয়ে পৌঁছলেন, যেখানে তিনি কাজ করেন, সেখানে তিনি যে দৃশ্য দেখলেন সেটা দেখে তো তিনি পুরোপুরি অবাক হয়ে যান। কারণ এখানে রশনি নামের একটা মেয়ের মৃত্যু হয়েছে, আর সে রাজ নামের একটা লোকের কোলে ছিল। রাজও খুব ঘাবড়ে গিয়েছিল। এটা দেখে কাজের লোকটিও ঘাবড়ে যায়। এরপর আমাদের 24 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়, আর এখানে আমাদের রাজের পুরো পরিবারের সাথে দেখা করার সুযোগ হয়। রাজ একজন ডাক্তার, তিনি বেশ ভালো একজন সার্জন। তার বাড়িতে তার মেয়ে ইরা আছে, সে অসুস্থ থাকে। তার স্ত্রী আছে যার নাম অঞ্জু, আর রাজের মাও তাদের সাথেই থাকেন। জানা যায় যে আজ ইরার জন্মদিন, আর তাই অঞ্জু তাকে একটা পিয়ানো উপহার দেয়, যা দেখে ইরা খুব খুশি হয়। আর এখানে আমরা জানতে পারি যে ইরার অ্যাসপারগার সিনড্রোম রোগ আছে, যার কারণে সে লোকজনের সাথে চোখে চোখ রাখতে মানে আই কন্ট্যাক্ট করতে পারে না, এবং সে খুব সহজেই ঘাবড়েও যায়। কিছুক্ষণ পরেই এখানে রশনি নামের একটি মেয়ে আসে। রশনি আসলে আগে রাজের বাড়িতে নার্সের কাজ করত, কিন্তু এখন সে তাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে, আর রাজের সাথে তার ঘনিষ্ঠতা বেশ অনেকটাই বেশি। এখানে আমরা দেখি সবাই শুধু ইরার চিন্তাতেই থাকে, কারণ সে একটা বিশেষ মেয়ে। তার খেয়াল রাখাটা খুব জরুরি, কারণ সে অসুস্থ। এই জন্য পুরো পরিবার তার খুব বেশি খেয়াল রাখে। এরপর আমরা রাজকে দেখি, সে তার হাসপাতালে ছিল আর একটা সার্জারি করছিল। সে ছোট ছোট কথায় রেগে যায়। যখন কেউ ঠিকমতো কাজ না করে, তখন তার ভালো লাগে না। এরপর রাজের কাছে হর্ষ নামের একজন ডাক্তার আসে, আর সে রাজকে জানায় যে ইরার ক্যান্সার নেই। এতে আমরা জানতে পারি যে ইরার কিছু চেক আপ ইত্যাদি করা হয়েছিল, আর তারা ক্যান্সারও পরীক্ষা করেছিল, কিন্তু এখন তার ক্যান্সার নেই, তবে তার লো ব্লাড সুগার আছে। এখানে আমরা রোশনিকেও দেখতে পাই, সে ডাক্তার হর্ষের সব কথা শুনছিল। এরপর ডাক্তার হর্ষ সেখান থেকে চলে যায়, আর এখানে রাজ আর রোশনি একে অপরকে জড়িয়ে ধরে। আমাদের বুঝতে সুবিধা হয় যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আর আজ যেহেতু ইরার জন্মদিন ছিল, তাই তারা সেটা উদযাপন করতে যাচ্ছিল। কিন্তু রোশনি চায় না যে সে আজ জন্মদিনে আসুক, কারণ লোকেরা নানা রকম কথা বলবে। কিন্তু রাজ তাকে বলে যে কোনো ব্যাপার না, আমি সবাইকে বলে দেব যে তুমি আমার গার্লফ্রেন্ড। এরপর রাজ অঞ্জুর কাছে যায়, আর তাকেও জানায় যে আসলে ইরার ক্যান্সার নেই। এটা শুনে অঞ্জুও খুব খুশি হয়ে যায়। এরপর রাতের দৃশ্য দেখানো হয়। এখন রাজের বাড়িতে সবাই এসে গেছে, আর তারা ইরার জন্মদিনও উদযাপন করতে যাচ্ছিল। রোশনিও এখানে এসে গিয়েছিল, আর সে বেশ সেজে গুজে এসেছিল। আর এখানে রাজ তার সব বন্ধুদের রোশনির ব্যাপারে বলে দেয় যে সে তার গার্লফ্রেন্ড।
এখানে রাজের যত বন্ধু ছিল তারা এখানে রোশনির প্রশংসা তো করেছিল, কিন্তু সেটা ছিল শুধু ওপরে, কারণ পেছনে তো সবাই রোশনির নামে নিন্দে করছিল যে সে তো একটা আস্ত গোল্ড ডিগার, মানে সুযোগ সন্ধানী, সে অঞ্জুর সামনে কিছুই না। এটা শোনার পর এখানে রোশনির খুব খারাপ লাগে। কিছুক্ষণ পরেই এখানে অঞ্জু এসে যায়, আর অঞ্জুকে দেখে রোশনির গা জ্বলে ওঠে, কারণ সে তো অঞ্জুকে এমনিতেই হিংসা করে। কারণ যখন অঞ্জু এখানে প্রবেশ করলো তখন সবাই তার খুব প্রশংসা করছিল, আর যখন ইরার জন্মদিন পালন করা হচ্ছিল তখন অঞ্জু সবার আগে ছিল আর রোশনি একদম পেছনে, যা দেখে তার খুব খারাপ লাগে। তাই সে এখান থেকে চুপচাপ চলে যেতে লাগে। সে খুব রেগেছিল। আর যখন সে এখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন আমরা দেখি যে কেউ একজন এখানে রোশনির হট ভিডিও বানাচ্ছিল। এরপরের দিনের দৃশ্য দেখানো হয় যখন সকাল 6:45 বাজে, আর রোশনির কিছু মেসেজ রাজের কাছে এসেছিল যে সে যেন তাকে কল ব্যাক করে। এরপর সকাল 7টার দিকে রাজ নিজের ময়লা বের করে আর সে তার মায়ের সাথে বাইরে যেতে লাগে। সে তার মাকেও এখানে নামিয়ে দেয়, আর এরপর সে জগিংয়ের জন্য চলে যায়। আর তারপর ঠিক 7:11 আমরা সেই বাড়ির কাজের লোকটিকে দেখেছিলাম যে বিল্ডিংয়ে প্রবেশ করেছিল, আর এখানেই সে রোশনির মৃতদেহ দেখেছিল যার রক্তে মাখামাখি ছিল, আর সেটা রাজের কোলে ছিল। এটা দেখে সে খুব ঘাবড়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে অঞ্জুকে ডেকে আনে। অঞ্জু সামনের ফ্ল্যাটে থাকে। জানা যায় যে অঞ্জু আর রাজ একসাথে থাকে না, আর তাদের ডিভোর্সও হয়নি, তারা শুধু আলাদা আলাদা থাকে। এখন এই পুরো দৃশ্য দেখে অঞ্জু সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অপরাধ হতে চলেছিল। এখানে সব পুলিশ উপস্থিত ছিল, আর এমনকি বিল্ডিংয়ের সব লোকও জড়ো হয়ে গিয়েছিল। তারা ভেতরে যেতে চাইছিল, তারা দেখতে চাইছিল যে ভেতরে কি হয়েছে। তো ইন্সপেক্টর গৌরী এসে যায়, তার সাথে অন্য পুলিশও উপস্থিত ছিল, আর তারা এখানকার সমস্ত প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। তারা দেখে যে রোশনির মৃত্যু হয়েছে একটা ধারালো অস্ত্রের আঘাতে, আর তার গলা কেউ কেটে দিয়েছে। আর যে জিনিসটা দিয়ে তার গলা কাটা হয়েছে সেই অস্ত্রটা এখানে পাওয়া যায়নি। আর যখন রাজকে জিজ্ঞাসা করা হয় তখন রাজ শুধু একটাই উত্তর দিচ্ছিল যে সে রোশনিকে বাঁচাতে পারেনি। এরপর গৌরী অঞ্জুর সাথে কথা বলে। অঞ্জু এখানে জানিয়ে দেয় যে তারা দুজনে একসাথে থাকে না, প্রায় 15 মাস ধরে তারা আলাদা থাকে, যদিও তাদের ডিভোর্স হয়নি। আর তার রোশনির ব্যাপারেও জানা ছিল, সে রাজের গার্লফ্রেন্ড ছিল। ইন্সপেক্টর গৌরী জানায় যে তাদের রাজকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে, কারণ আপাতত সেই একমাত্র সন্দেহভাজন, মানে সাসপেক্ট। তো ইন্সপেক্টর গৌরী এখানে রাজকে নিজের সাথে নিয়ে যায়, আর তখন অঞ্জু সরাসরি মাধব মিশ্রর কাছে পৌঁছে যায়, কারণ মাধব মিশ্রই সেই ব্যক্তি যে রাজকে জেল থেকে বের করে আনতে পারবে। এখানে অঞ্জু মাধব মিশ্রকে সেই বিল্ডিংয়ে যা যা হয়েছিল সব কথা বলতে শুরু করে। সে খুঁটিয়ে খুঁটিয়ে মাধব মিশ্রকে সব কিছু বুঝিয়ে দেয়। অন্যদিকে এখন আমরা ইন্সপেক্টর গৌরীকে দেখি সে সেই বাড়ির কাজের লোকটির কাছ থেকে সব কিছু জিজ্ঞাসা করছিল। তো অন্যদিকে আমরা দেখি যে গৌরী খুনের অস্ত্রটাও, মানে মার্ডার ওয়েপন, খুঁজে বের করার জন্য বলছিল, কারণ সেটা যদি তারা পেয়ে যায় তাহলে এই কেস খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। অন্যদিকে আমরা রাজকে দেখি সে তার দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে পুলিশ ইন্সপেক্টরকে বলছিল যে সে সকালে উঠেছে, তার মাকে নামিয়ে দিয়েছে, এরপর সে জগিংয়ের জন্য চলে গিয়েছিল। যদিও সে আধ ঘন্টার জন্য জগিং করতে যায়, কিন্তু আজ সে 15 মিনিটেই ফিরে এসেছিল, কারণ আগের রাতে সে খুব বেশি মদ খেয়েছিল। আর যখন সে ফিরে আসে তখন সে দেখে যে রোশনি ছটপট করছে, তার গলা কেউ কেটে দিয়েছে, সে তাকে বাঁচাতে পারেনি। বাকি সব জিজ্ঞাসাবাদ রাজ তার আইনজীবীর সামনেই করতে চেয়েছিল, তাই অঞ্জু মাধব মিশ্রকে জেলে পাঠিয়ে দেয়। এখানে মাধব মিশ্র শুরুতেই রাজকে বুঝিয়ে দেয় যে এই লড়াইটা বেশ বড় হতে চলেছে, কারণ সেখানে অন্য আর কোনো লোক ছিল না, শুধু সে একাই ছিল। তাই তার লড়াই এখন এই পুলিশ স্টেশনের এর অফিসার ইনচার্জের সাথে নয়, বরং পুরো সিস্টেমের সাথে হয়ে গেছে। তাই রাজ সেই দিনের ব্যাপারে সব কিছু বলতে শুরু করে। সে জানায় যে সে সকালে যখন জগিংয়ে গিয়েছিল আর যখন সেখান থেকে ফিরে আসে তখন সে রোশনিকে রক্তে মাখামাখি অবস্থায় দেখে। তখন সে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি। এখন মাধব মিশ্র চান যে পরের দিনই রাজের জামিন হয়ে যাক।
তাই তিনি বিচারক সাহেবের সামনে জামিনের জন্য আবেদন তো করেন, কিন্তু তাদের জামিন মেলে না, কারণ পুলিশের কাছে এখনও কোনো সলিড এভিডেন্স নেই যে তারা এখানে রাজকে নির্দোষ প্রমাণ করতে পারবে। তাই জাজ এখানে তাকে জামিন দেয় না। এই সব কিছু অ্যাডভোকেট লেখা দেখছিল যে মাধব মিশ্রর উল্টো দিকে যে আইনজীবী আছেন তার দ্বারা এই কাজ সম্ভব নয়। এরপর ইন্সপেক্টর গৌরী ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার এখানে গৌরীকে জানায় যে যেই রশনিকে মেরেছে সে ডানহাতি, কারণ কাটার দাগটা বাম দিক থেকে ডান দিকে গেছে। এরপর গৌরী সেই সব লোকের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যারা সেদিন ইরার জন্মদিনে এসেছিল। সবাই জানায় যে সেদিন রশনি আর রাজের মধ্যে কিছু কথা কাটাকাটি তো হয়েছিল, কিন্তু তারা তাদের ঝগড়া করতে দেখেনি, আর এটাই সবার বয়ান ছিল। অন্যদিকে মাধব মিশ্রর সহকারী আইনজীবীরা এখনই কেসে লেগে পড়েছে। তারাই কেসটা সব দিক থেকে খতিয়ে দেখার চেষ্টা করছিলেন যে এর পেছনে কার হাত থাকতে পারে। বিল্ডিংয়ের এক্সিট ডোর মানে বেরোনোর দরজা আর ফ্রন্ট ডোরে মানে সামনের দরজা এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এরপর আমরা ইন্সপেক্টর গৌরী আর মাধব মিশ্রকে সেই বিল্ডিংয়ে যেতে দেখি। এখানে গৌরীর সেই খুনের অস্ত্রটা দরকার ছিল, আর অন্যদিকে মাধব মিশ্র অঞ্জুর মেয়ে এবং রাজের মেয়ে ইরার সাথে কথা বলতে যাচ্ছিলেন। এখানে গৌরী একটা স্ক্যালপেলের ব্যাপারে জানতে পারে যে সেই খুনের অস্ত্রটা আসলে একটা স্ক্যালপেল। অন্যদিকে আমরা মাধব মিশ্রকে দেখি তিনি অঞ্জুর কাছে গিয়ে ইরার সাথে দেখা করতে চাইছিলেন, কারণ যে সময় রশনির খুন হয়েছিল সেই সময় ইরা ঘরে উপস্থিত ছিল, তাই তিনি ইরার সাথে কথা বলতে যান, কিন্তু ইরা বেশ নার্ভাস। তো গৌরী ঘরে স্ক্যালপেলটা তো পায়নি, কিন্তু সে মনু নামের একটা ছেলের ব্যাপারে জানতে পারে যে বাড়ির সব আবর্জনা নিয়ে যায়, আর খুনের আগেও মনু সেই বাড়ির সব আবর্জনা নিয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা মাধব মিশ্রকে দেখি যিনি ইরাকে জিজ্ঞাসাবাদ করছিলেন, আর তখন ইরা ড্রয়িং করছিল, কিন্তু ইরা মাধব মিশ্রর কোনো প্রশ্নের উত্তরই ঠিকমতো দিতে পারছিল না। তখন হঠাৎ করে তার খিঁচুনি ওঠে বা অ্যাটাক আসে, আর সে ওখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায়। এখানে মাধব মিশ্র যখন তার স্কেচবুকটা দেখল, তখন সে তাতে একটা ড্রয়িং দেখতে পেল যেটা প্রায় রশনির সাথে মিলে যাচ্ছিল, কিন্তু সেই ড্রয়িংটা বেশ ভয়ঙ্কর ছিল। অন্যদিকে আমরা গৌরী আর তার টিমকে দেখি যারা সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে মনু সেই আবর্জনা ফেলেছিল, কিন্তু সেখানে তো বিশাল আবর্জনার স্তূপ, তো তারা এখানে স্ক্যালপেলটা কিভাবে খুঁজবে। এবার আমাদের একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা রাজকে দেখি সে তার নিজের বাড়িতে ছিল আর রশনি ইরাকে গল্প শোনাচ্ছিল, যা দেখে রাজের খুব ভালো লেগেছিল যে রশনি ইরাকে একেবারে তার মায়ের মতো খেয়াল রাখছিল। তাই এখানে রাজ ইরার প্রশংসা করেছিল। তো এরপরে আমরা গৌরীকে দেখি সে তার সহকারী ইন্সপেক্টরকে বলে দেয় যে তাদের সেই স্ক্যালপেলটা যে কোনো অবস্থাতেই চাই, আবর্জনার স্তূপ যতই বড় হোক না কেন তোমাদের সেখানে স্ক্যালপেলটা যে কোনো অবস্থাতেই খুঁজে বের করতে হবে। এরপর আমরা দেখি যে ইরার স্কুলে পিয়ানোর পরীক্ষা আছে আর সে স্কুলে যেতে চায়, কিন্তু অঞ্জু চায় না যে সে স্কুলে যাক, কিন্তু তাকে যেতেই হতো। তখন অঞ্জু ইরাকে সব কথা বুঝিয়ে দিয়েছিল যে যখন তোমার সাথে কেউ কথা বলবে তখন তুমি তাকে কোনো উত্তর দিবে না, কারণ পরিস্থিতি এখন একেবারেই ঠিক নেই। তোমার বাবার ব্যাপারে যদি কেউ কিছু বলে তাহলে নো কমেন্টস মানে কোনো মন্তব্য নেই বলে দেবে। যখন ইরা স্কুলে গেল তখন সেখানে বাচ্চারা ইরাকে বিরক্ত করতে শুরু করেছিল। তখনই ইরা পাশে রাখা একটা পুতুলের উপর ছুরি দিয়ে আঘাত করে। এরপর আমরা মাধব মিশ্র আর তার সহকারী আইনজীবীকে দেখি, তারা এখানে হর্ষ নামের সেই ডাক্তারের সাথে দেখা করতে যায়। তারা সেখানে ইরার ব্যাপারে কথা বলতে যায়, কারণ তিনি ইরার চিকিৎসা করছিলেন। তারা তার কাছে জানতে চায় যে এই ধরনের মানুষেরা কি আগ্রাসন দেখাতে পারে, কারণ সেই সময় ইরা ঘরে উপস্থিত ছিল। হতে পারে যে ইরা রোশনিকে মেরে ফেলেছে, কিন্তু হর্ষ বলেন যে ইরা এমনটা মোটেই করতে পারে না, সে মাত্র 13 বছরের একটা বাচ্চা। তো অ্যাডভোকেট লেখা তার সিনিয়র আইনজীবীর সাথে দেখা করে আর তাকে বলে যে আমি চাই মাধব মিশ্রর বিরুদ্ধে কেসটা তিনি লড়বেন, কারণ এই কেসটা বেশ সেন্সিটিভ আর তিনি একমাত্র আইনজীবী যিনি মাধব মিশ্রকে হারাতে পারবে। কিন্তু আপাতত এটা ঠিক হয়নি যে লেখা এই কেসটা লড়বে। অন্যদিকে আমরা দেখি যে এখানে ইরা স্কুল থেকে খুব ঘাবড়ে গিয়ে ফিরেছিল। অঞ্জু তাকে সামলায়, সে খুব বেশি ঘাবড়ে গিয়েছিল। অঞ্জু বুঝতে পেরেছিল যে স্কুলে হীরার সাথে নিশ্চয়ই কিছু না কিছু খুব খারাপ হয়েছে। এখন মাধব মিশ্রার কাছে আসে তার সঙ্গী আইনজীবী দীপ।
দীপ এসে জানায় সে এই কেসটা সলভ করে ফেলেছে। টিভিতে তখন একটা বড় খবর চলছিল, মনু নামে একটা ছেলে এই কেসের পেছনে আছে, আর সেই হচ্ছে আসল খুনি। আসলে মনু মেয়েদের অশ্লীল ভিডিও বানাতো, আর দীপ তার পিছু নিয়েছিল। তখন মনু ছিল ইন্সপেক্টর গৌরীর সাথে। সেই মনুই ছিল সেই ব্যক্তি যে আবর্জনা তুলছিল। দীপ যখন তাকে ফলো করছিল তখন সে মেয়েদের গোপনে ভিডিও করছিল এবং তার নজর ছিল রোশনির ওপরেও। মনুর মোবাইল ফোন চেক করা হলে সেখানে অনেক অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া যায়। দীপ এসব তথ্য দিয়ে দেয় মিডিয়াকে। এই খবর শুনে মাধব মিশ্রা প্রচণ্ড রেগে যায় এবং দীপকে চিৎকার করে বলে, তুমি আমাদের কাজ সহজ করনি, বরং তুমি তো পুলিশের কাজ সহজ করে দিলে। এখন আমাদের ক্লায়েন্ট রাজ তো জেল থেকে বেরোতে পারবে না। এদিকে ইন্সপেক্টর গৌরী তখন তার ঊর্ধ্বতন অফিসারের সামনে দাঁড়িয়েছিল। তাকে জানানো হয় এই কেস থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব নিচ্ছেন একজন সিনিয়র অফিসার, আর তিনি আর কেউ নন, গৌরীর এক্স স্বামী, যাদের সম্পর্ক ভীষণ খারাপ। গৌরীর স্বামী যখন মনুকে ধরে নিয়ে আসে তখন সে তাকে প্রচণ্ড মারধর করে, এমনকি সে মনুর দিকে একটা গ্লাস ছুঁড়ে মারে। তখন দেখা যায় মনু গ্লাসটা ধরে বাম হাতে। এখানেই পরিষ্কার হয়ে যায় মনু আসল খুনি নয়, কারণ খুনি ডান হাতি। ঠিক তখনই গৌরী নিয়ে আসে একটা ভিডিও যা মনুই রেকর্ড করেছিল। সেই ভিডিওতে দেখা যায় রাজ আর অঞ্জু গাড়ির মধ্যে একে অপরকে চুমু খাচ্ছে। এই দৃশ্যের সাথেই ক্রিমিনাল জাস্টিস সিজন 4-এর 3য় এপিসোড শেষ হয়ে যায়। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন এরকম নতুন ও ইন্টারেস্টিং কন্টেন্ট তোমরা পেয়ে যাও সব সময়। দেখা হবে আর একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকো। আর এই সিরিজের পরবর্তী এপিসোড যত তাড়াতাড়ি রিলিজ হবে আমি সঙ্গে সঙ্গে সেটা এক্সপ্লেন করে দেব।